বিছানার চাদরটা নিজের নগ্ন শরীরের সাথে শক্ত করে চেপে ধরে একটু আগে ঘটে যাওয়া ঘটনার কথা ভেবেই চলছে লাবণ্য। তার অনবরত কেঁদেই যাচ্ছে। কোথা থেকে কি হয়ে গেল, সে বাড়ি গিয়ে তার মণিমাকে কি জবাব দেবে, বাবাকেই বা কি বলবে, কিভাবে নিজের এই অপবিত্র শরীরটাকে নিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়াবে, এসব ভাবছে আর শিউরে উঠছে। অন্য পাশে বিছানায় হাত পা ছড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন বিখ্যাত বিজনেসম্যান সৌহার্দ্য ব্যানার্জি। লাবণ্যর কান্নার শব্দে তার ঘুম ভাঙল। হঠাৎ মেঝের দিকে চোখ যেতে লাবণ্যকে আবিষ্কার করে সৌহার্দ্য, এ কি মিস লাবণ্য, আপনি আমার রুমে কি করছেন, আর আপনি কাঁদছেন বা কেন? লাবণ্য, আমার জীবনটা শেষ করে দিয়ে আবার বলছেন আমি আপনার রুমে কেন? সৌহার্দ্য, কি করছি আমি? লাবণ্য, এত কিছুর পরেও আপনাকে বলে দিতে হবে আপনি কি করছেন? কেন এমন করলেন স্যার? আমি বাড়িতে কি জবাব দিব সবাইকে? সৌহার্দ্যর মনে পড়ে যায় কাল রাতে পার্টিতে সে অনেকটা ড্রিঙ্ক করে ফেলেছিল, আর আফসাব মনে পড়ে লাবণ্য তাকে ধরে রুমের দিকে আসছিল। ব্যানার্জি হাউসের একমাত্র মালিক সৌহার্দ্য ব্যানার্জি, আর তারই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হলো লাবণ্য সেন। মেয়েটা মাত্র কয়েকটা মাস হলো জয়েন করছে, কিন্তু নিজের কাজ, দক্ষতা, পরিশ্রম দিয়ে সে তার বসের মন জয় করে নিয়েছে। ওরা একটা বিজনেস কাজে এসেছে নর্থ বেঙ্গলে। কাল রাতে ওদের ফেরার টিকিট, তাই হোটেলের মালিক সৌহার্দ্য ওনারে একটা ছোটোখাটো পার্টি রেখেছিল, আর সেখানে সৌহার্দ্য সফট ড্রিঙ্কে কেউ নেশার ওষুধ মিশিয়ে দেয়, আর তারপর এইসব ঘটে যায়। সৌহার্দ্য, ও শিট, এটা আমি কিভাবে করলাম? সৌহার্দ্য ব্যানার্জি, সে মনেও সৌহার্দ্য ব্যানার্জি, একটা মেয়েকে একা পেয়ে তুমি তার সুযোগ নিলে? সৌহার্দ্যের বিবেক তাকে বিদ্রূপ করতে শুরু করলো। নিজের নিজের বিবেকের দহনে সে তার জীবনের চরম সিদ্ধান্তটা নিল। সৌহার্দ্য, মিস লাবণ্য, চেঞ্জ করে আপনি নিজের রুমে যান, ঠিক আধা ঘন্টা পর আমরা বেরোবো। লাবণ্য, কিন্তু স্যার, অফিসিয়ালি কাজ তো সব শেষ, কোথায় যাব আমরা? সৌহার্দ্য, নো মোর কোশ্চেন্স। লাবণ্য নিজের রুমে এসে চুড়িদারটা খুলে আয়নায় নিজেকে দেখে আরও ডুকরে কেঁদে উঠল। সারা শরীরে তার আঁচড়ের দাগ, সারা শরীর তার জ্বলছে। কাল রাতের কথা মনে পড়ে। কত চেষ্টা করেছিল সে নিজেকে ছাড়াতে স্যারের থেকে, কিন্তু সে ব্যর্থ প্রতিবারে। লাবণ্য অন্য একটা চুড়িদার পরে নেয়, আর ওড়না দিয়ে নিজের গলার দাগগুলো ভালোভাবে ডেকে নেয়। গাড়ি ছুটে চলেছে পাহাড়ের মধ্য দিয়ে। লাবণ্য আর সৌহার্দ্য কেউ কারোর সঙ্গে কথা বলছে না। লাবণ্য গাড়ির জানলা দিয়ে তাকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলছে। তার শুধু একটাই চিন্তা, মণিমাকে কী বলবে। লাবণ্যর ভাবনার ছেদ ঘটিয়ে গাড়ি থামে একটা দোতলা বাড়ির সামনে। লাবণ্য সৌহার্দ্যকে ফলো করে দোতলার কোণের ঘরটার সামনে গিয়ে দাঁড়ায়। লাবণ্য আবার খেয়াল করে রুমটার উপরে বড় বড় করে লেখা রেজিস্ট্রি অফিস। সৌহার্দ্য, কী হলো, ভিতরে আসুন। লাবণ্য গুটি গুটি পায়ে ভিতরে প্রবেশ করে। আরে সৌহার্দ্য স্যার, আপনি? কাদের বিয়ে হবে এখন? সৌহার্দ্য, ব্যানার্জি আর লাবণ্য সেন। আপনি বিয়ে করবেন, কিন্তু উইটনেস কোথায়? সৌহার্দ্য, দেখো প্রীতম, কোনো সাক্ষী নেই, তুমি প্লিজ কিছু একটা করো, ব্যাপারটা হ্যান্ডেল করো। একটা উপায় আছে, কন্ট্রাক্ট ম্যারেজ। এতে কোনো সাক্ষী লাগে না। এই ব্যাপারটা আমার মন গড়া। আমি জানি না কন্ট্রাক্ট ম্যারেজে সাক্ষী লাগে কি না। এবার আপনি ঠিক করুন কন্ট্রাক্টটা কতদিন করবেন। সৌহার্দ্য, 1 বছর। ঠিক আছে, আমি পেপার রেডি করছি। লাবণ্য এইসব কোনো কথাই শোনে না। ওর মনটা এতটাই ভারাক্রান্ত যে সৌহার্দ্যকে যা বলবে তাই করবে। অবশেষে রেজিস্ট্রি আর সিঁদুরদান সেরে লাবণ্য আর সৌহার্দ্য হোটেলে ফিরে আসে। যেহেতু বিকালের ফ্লাইট, তাই সৌহার্দ্য সব লাগেজ গুছিয়ে রাখে। এদিকে লাবণ্য নিজের রুমে আয়নায় বারবার তার স্মৃতিতে হাত দিয়ে সিঁদুরটা দেখছি। বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়ের কত স্বপ্ন থাকে, ও চায়নি এভাবে ওর বিয়েটা হোক। আসবো? লাবণ্যকে দেখে দরজার সামনে সৌহার্দ্য দাঁড়িয়ে। সৌহার্দ্য, আপনার সাথে আমার কিছু কথা আছে মিস লাবণ্য। লাবণ্য, বলুন। সৌহার্দ্য, আমরা যে বিয়ে করেছি সেটা যেন এখন কেউ না জানে। আপনি সিঁদুরটা পরবেন না। লাবণ্য, ঠিক আছে। সৌহার্দ্য, 20 মিনিটের মধ্যে প্যাকিং করে নিচে আসুন। 1 ঘন্টার পর আমাদের ফ্লাইট। রাত 8টায় ফ্লাইট ল্যান্ড করে দমদম এয়ারপোর্টে। তারপর দুজনের পথ আলাদা। সৌহার্দ্য নিজের গাড়ি করে চলে যায় বালিগঞ্জ, আর লাবণ্য একটা ক্যাব বুক করে উত্তরপাড়ার দিকে রওনা দেয়। দরজায় ক্রমাগত বেল বেজে যাচ্ছে, কিন্তু কেউ এসে দরজা খুলে দেয় না। চৈতালিকে, দেখো তো কে এলো, মনে হয় লাবু চলে এসেছে। হ্যাঁ জামাইবাবু, আমি এই দরজা খোলার জন্যই যাচ্ছিলাম। চৈতালি হলো লাবণ্যর মণিমা। লাবণ্যর মা মিতালি লাবণ্যকে জন্ম দিয়ে মারা যায়। তখন থেকে এই চৈতালি মানে লাবণ্যের মাসিমণি। সেই ছোট্ট লাবণ্যকে কোলেপিঠে করে মানুষ করে, তাই লাবণ্য চৈতালিকে মণিমা বলে ডাকে। চৈতালি গিয়ে দরজা খুলে দেয়, দেখে লাবণ্য এসেছে। চৈতালি, কিরে, তোর ফ্লাইট তো 8টার সময় ল্যান্ড করছে, এখন বাজে 10টা 45। তোর দমদম থেকে উত্তরপাড়া আসতে 3 ঘন্টা লেগে গেল। লাবণ্য, আসলে এয়ারপোর্টে চেকিংয়ের জন্য দেরি হয়ে গেল। লাবণ্য মিথ্যে বলল চৈতালিকে,
আসলে নর্থ বেঙ্গলে ভেবেছিল সে নর্থ বেঙ্গল থেকে বাড়ির সবার জন্য কিছু গরম পোশাক কিনে আনবে, কিন্তু এত কিছু ঘটে যাওয়ায় কেনাকাটা করার মন মানসিকতা কিছুই ছিল না লাবণ্য। তাই সে কলকাতা থেকে শপিংটাই সেরে নেয়। তাই ওর এতটা দেরি হলো। চৈতালি, আচ্ছা আয় ভিতরে আয়, অনেকটা জার্নি করে এসেছিস, যা ফ্রেশ হয়ে খেতে আয়, আমি খাবার দিচ্ছি। লাবণ্য, মণিমা বাবা কোথায় গো? ঘুমিয়ে বাবা কি ঘুমিয়ে পড়ছে? চৈতালি, না না, তোর বাবা মনে হয় ঘরে আছে, তুই ফ্রেশ হয়ে জামাইবাবুর সঙ্গে দেখা করে আয়। বলে লাবণ্য নিজের লাগেজ নিয়ে নিজের ঘরের দিকে যায়। গিয়ে দেখে পুরো ঘরটা অন্ধকার। লাবণ্য, নিশ্চয় হরি কাকা আমার রুমের লাইট জ্বালিয়ে রাখতে ভুলে গেছে। লাবণ্য যেই আলো আর পাখার সুইচ অন করলো, তখনই রুম জুড়ে ঝিকমিক নানান রঙের আলো জ্বলে উঠলো, আর উপর থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হ্যাপি বার্থডে লাবু। লাবণ্য মুখটা খুশিতে ভরে গেল। কালকের ঘটনা কিছুটা সময়ের জন্য একদম ভুলেই গেল। আসলে এত কিছুর মাঝে যে আজ ওর জন্মদিন সেটাই ভুলে গেছিল লাবণ্য। বাবা। লাবণ্য ছুটে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরলো। পেছন থেকে চৈতালি বলে উঠল, চৈতালি, শুভ জন্মদিন আমার সোনা। হরি, কাজের লোক, শুভ জন্মদিন ছোট দিদিমণি। লাবণ্য, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি ভাবতে পারছি না তোমরা। খুশিতে কেঁদে দিল লাবণ্য। চৈতালি, আর কাঁদতে হবে না, তুই যদি আর 1 ঘন্টা দেরি করতিস তাহলে আমাদের সব আয়োজন বৃথা হয়ে যেত। অজয়বাবু, চল লাবু, তোর মণিমা আজ তোর পছন্দের সব রান্না করেছে, ফ্রেশ হয়ে নিচে আয়। লাবণ্য প্রতিদিনের মতো আজ অফিসের আওয়ারে 1 ঘন্টা আগে এসেছে। এসে আজকের প্রয়োজনীয় সব ফাইল একবার চেক করে সোহেলদের কেবিনে রেখে এসেছে। ও আজকে একটা নীল রঙের চুড়িদার পরে এসেছে, তবে সিঁদুরটা সে চুলের মাঝখানে লুকিয়ে পড়েছে। মেয়েটা বরাবর সাজে না, জাস্ট একটা কানে দুল, ঠোঁটে হালকা শেডের লিপস্টিক। আসলে সবাই জানে বসের পিয়ে তাকে শর্ট ড্রেস, প্রচুর মেকআপে থাকতে, কিন্তু লাবণ্য এইসব কিছুই পছন্দ করে না। সে প্রথম দিনই সৌহার্দ্যকে বলে দিয়েছে ও এইসব কিছুই করতে পারবে না, শুধু নিজের কাজটা মনোযোগ দিয়ে করতে পারবে। অফিস আওয়ারে শুরু হতে এক এক করে সবাই এসে পড়ে। হঠাৎ কেউ পিছন থেকে লাবণ্যকে চোখটা টিপে ধরে। লাবণ্য একটু হেসে, নীলাশাদি। নীলাশা, প্রত্যেকবারে ভাবি তোকে আর বুঝতে দেব না, কিন্তু তুই ঠিক বুঝে যাস, তোর ভালো লাগে না। লাবণ্য, তোমার স্পর্শ আমি বুঝি নীলাদি, তোমার গায়ের মামা গন্ধটা আমি ভালো করে চিনি, ঠিক আমার মণিমার মতো। এই হলো নীলাশা দত্ত, লাবণ্য থেকে অনেকটা বড়। লাবণ্যর বয়স 24 আর নীলাশার বয়স 37। অফিসে আসার পর থেকে নীলাশা আর লাবণ্য খুব ভালো বন্ধু হয়ে গেছে। খুব সাপোর্ট করে ও লাবণ্যকে। লাবণ্য এমনিতে খুব চুপচাপ, অফিসে শুধু নীলাশার সাথেই ভালোভাবে কথা বলে। আর হ্যাঁ, নীলাশাকে ছোট্ট করে লাবণ্য নীলা বলে ডাকে। লাবণ্য, আচ্ছা আমাদের রুমঝুম কেমন আছে? অনেকদিন ওকে দেখি না। নীলাশা, ও তো খুব ভালো আছে, পরের বছর ক্লাস 8-এ উঠবে, ওর পড়াশোনা খুব চাপ। ওদের কথাবার্তার মাঝে সৌহার্দ্য অফিসে প্রবেশ করে। লাবণ্য আর নীল যে যার ডেস্কে ফিরে যায়। সৌহার্দ্যের মুখোমুখি দাঁড়ানোর মতো মনের অবস্থা নেই লাবণ্যর, তাই ও আজ অফিসের পিয়ন কার্তিকদাকে দিয়ে বসের কেবিনে কফি আর অরেঞ্জ জুস পাঠিয়েছে। মিস লাবণ্য, শিলিগুড়ির ফাইলগুলো এখানে নেই, এক্ষুনি ওই ফাইলগুলো আমাকে দিয়ে যান ফোনে। লাবণ্য মনে মনে ভাবে সেই মুখোমুখি হতে হবে স্যারের সাথে। লাবণ্য ফাইলটা খুঁজে সৈয়দের কেবিনের দিকে পা বাড়ায়। লাবণ্য, আসবো স্যার? সৈয়দ, ইয়েস কাম ইন। লাবণ্য, স্যার শিলিগুড়ির ফাইল। সৌহার্দ্য একবার লাবণ্যর দিকে তাকায়। হ্যাঁ, মাথায় সিঁদুর দেখতে না পেয়ে খুশি হয় সৌহার্দ্য, তারপর নিজের কাজে মন দেয়। লাবণ্য সৌহার্দ্যের দিকে খুব কষ্ট হয়। মানুষটা এমন ভাব করে আছে যেন কিছুই হয়নি, সব আগের মতো আছে। খানিকটা ইগনোর করেছে লাবণ্যকে। লাবণ্য, স্যার একটা কথা বলবো? সৌহার্দ্য, অফিসিয়ালি কথা হলে বলুন। লাবণ্যর মুখ চুপসে যায়। ও ভেবেছিল জিজ্ঞাসা করবে যে ওদের বিয়ের ব্যাপারটা কবে সবার সামনে আনবে। সৌহার্দ্য, কী হলো বলুন? লাবণ্য, না কিছু না। সৌহার্দ্য, ওকে, ফাইলটা আমি সাইন করে দিয়েছি, গিয়ে ম্যানেজারকে দিয়ে দিন ফাইলটা। লাবণ্য, ওকে। লাবণ্য দরজা দিয়ে বেরোনোর আগে থমকে যায়, কারণ সৌহার্দ্য কারোর সাথে ফোনে কথা বলছে। সৌহার্দ্য, হ্যাঁ, কাল রাতে ফিরছি। সরি ডার্লিং, কাল রাতে এত টায়ার্ড লাগছিল তোমাকে আর জানানো হয়নি, ফিরেই ঘুমিয়ে পড়ছি। সৌহার্দ্য, ঠিক আছে, আজ সন্ধ্যা 7টায় আমার অফিসে চলে এসো, আমরা এখান থেকে কোনো একটা রেস্টুরেন্টে যাব। সৌহার্দ্য, আই লাভ ইউ টু। কথাগুলো শুনে লাবণ্যর কান্না পেয়ে যায়, তবুও সে কান্নাটাকে ঢাকে গিলে সৌহার্দ্যের কেবিন থেকে বেরিয়ে যায়। নীলা, এই কি হলো বলতো তোর? স্যারের কেবিন থেকে আসার পর থেকে এরকম মনমরা হয়ে বসে আছিস কেন? নীলাশাকে থেকে নীল লিখেছিলাম আগের পর্বে। লাবণ্য, কই কিছু হয়নি তো, আবার কি হবে? নীলাদি, তুমি লাঞ্চ করবে তো? নীলা, করবো, কিন্তু তুই তো এখন স্যারের রুমে যাবে স্যারকে লাঞ্চ দিতে। লাবণ্য, না নীলাদি, আজ কার্তিকদাকে বলে দিয়েছি, উনি স্যারকে লাঞ্চ সার্ভ করবেন। নীলা, কী ব্যাপার বলতো? তুই এই অফিসে 7 মাস হলো জয়েন করছিস, এই 7 মাসে একবারও তোকে দেখিনি নিজে না
গিয়ে অন্য কাউকে পাঠিয়েছিস। এবার কি হলো বলো তো? লাবণ্য, আসলে আজকে আমার শরীরটা ঠিক ভালো নেই, তাই কার্তিক দাকে বলে দিছি। নীলা, আচ্ছা ঠিক আছে, চল ক্যান্টিনে আমরা লাঞ্চটা সেরে নিই। লাবণ্য, ক্যান্টিনে যেতে হবে না, এখানেই লাঞ্চ করব। কাল আমার জন্মদিন ছিল তো, তাই মণিমা আমার আর তোমার জন্য রান্না করে পাঠিয়েছে। নীলা, এটা কি হলো? আমি ভাবলাম আজ সন্ধ্যাবেলা তোকে নিয়ে কোনো রেস্টুরেন্টে খেতে যাবো, আর তার আগে তুই আমাকে ট্রিট দিয়ে দিলি। লাবণ্য টিফিনটা বের করে খুলেছে, তখনই লাবণ্যর ডেস্কে ফোন আসে। হ্যাঁ, আমার কেবিনে আসুন। ঠিক আছে। নীলা, কি বললেন স্যার? লাবণ্য, ডাকছে কেবিনে। নীলা, যা তাহলে, আমি টিফিন রেডি করে বের করে সব রেডি করে রাখছি। মেয়ে কামিং স্যার? সৌদ, ইয়েস কাম। পিএ কথার অর্থ কী? লাবণ্য, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সৌদ, তাহলে আপনি আমার কফি লাঞ্চ সব কার্তিকদাকে দিয়ে পাঠাচ্ছেন কেন? এরকম চলতে থাকলে কিন্তু আমি আপনার স্যালারি কেটে নেব। লাবণ্য, সরি স্যার, আর হবে না এরকম। সৌদ, এটাই লাস্ট। নিন, খাবারগুলো রেডি করুন, আর আমার জন্য ক্যান্টিন থেকে একটু স্যালাড নিয়ে আসুন। লাবণ্য, ওকে স্যার। লাবণ্য কেবিন থেকে বেরিয়ে নীলাকে বলে দেয় সে যেন লাঞ্চ করে নেয়, আর ও ক্যান্টিনে চলে যায় স্যালাড আনতে। লাবণ্য, আসবো স্যার? সৌদ, সৌদ, মা আজ আপনাকে ওই বাড়িতে যেতে বলছেন। লাবণ্য, তার মানে আপনি কাকিমাকে সবটা বলছেন? সৌদ, কি বলবো? লাবণ্য, আমাদের বিয়ের ব্যাপারে। সৌদ, বিয়ে? কাল আর পরশু রাতে আমাদের মধ্যে যা যা হয়েছে সব ভুলে যান। আমি আপনাকে 1 বছরের কন্ট্রাক্টে বিয়ে করছি। এর মধ্যে যদি আপনি প্রেগনেন্ট হয়ে যান, তাহলে ওই বাচ্চার সমস্ত খরচা আমি বহন করব। লাবণ্য, কি? লাবণ্য মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যেই মানুষটাকে ও 2 বছর ধরে ভালোবেসে এসেছে, সেই মানুষটা এমন রূপ দেখে সে সত্যিই মর্মাহত হলো। সে তাহলে এতদিন একটা ভুল মানুষকে বিয়ে করেছে? লাবণ্য, এই 2 দিনের ঘটনা আমি ভুলে যাব? বাড়ি গিয়ে ওই রেজিস্ট্রি পেপারটাও ছিঁড়ে ফেলবো? আমাদের বিয়ের কোনো প্রমাণ রাখবো না আমি। আর রইল পরে আমার প্রেগনেন্ট হওয়ার কথা। যদি সেটা হয়, তাহলে আমার সন্তানের দায়িত্ব আমি নিজেই নিতে পারবো। আপনার মতো এরকম নোংরা লোকের কোনো সাহায্য চাই না আমার। সৌহার্দ্য, মিস লাবণ্য, আপনি ভুল বুঝছেন। আমি সেভাবে। লাবণ্য, কাকিমাকে বলে দিবেন কাল সানডে, কাল যাব আমি কাকিমার কাছে। কাকিমা আমাকে মেয়ের চোখে দেখেন, তাই আপনার জন্য আমি কাকিমাকে কষ্ট দিব না। আর একটা কথা, আমি চাইবো আপনি সব ভুলে গিয়ে আমাকে শুধু আপনার অফিসের কর্মচারী হিসেবে দেখবেন। আসছি। সৌদ, মিস লাবণ্য শুনুন। লাবণ্য বেরিয়ে যায় সৈয়দের কেবিন থেকে, সোজা গিয়ে ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়ায়। মেয়েটা আজ বড্ড কষ্ট পেয়েছে। প্রায় আধ ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয়ে সোজা সৌহার্দ্যের কেবিনে যায়। লাবণ্য, মে আই কামিং স্যার? সৌহার্দ্য, ইয়েস। লাবণ্য, আমার আজ হাফ ডে ছুটি লাগবে। সৌহার্দ্য, দেখুন লাবণ্য, আমি আপনাকে তখন কথাটা ওইভাবে বলতে চাইনি। লাবণ্য, একটা মেয়েকে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে আপনি তাকে সহানুভূতি দেখাচ্ছেন? লাগবে না আপনার কোনো সহানুভূতি। আগে 2 দিন আমার জীবনে কালো অধ্যায় ভেবে ভুলে যাব আমি। আমি শুধু আজকে ছুটি চাই। সৌদ, ওকে। বাড়ি ফিরে লাবণ্য কারোর সাথে কথা না বলে সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। নিজের ভবিষ্যতের কথা ভেবে শিউরে ওঠে মেয়েটা। আর কোনো কিছু ভাবতে পারে না। জীবনের সবথেকে বড় সিদ্ধান্তটা নেয় আবেগের বসে। আলমারি থেকে ওর মায়ের বিয়ের বেনারসি শাড়ি বের করে পরে নেয়। আরও ওর মায়ের মতোই সাজবে। কানে ঝুমকো, গলায় হার, চুলে খোপা করে বেঁধে তাতে প্লাস্টিকের ফুল লাগিয়ে দেয়। সোজা সিথি করে মাথায় চওড়া করে সিঁদুর দেয়। তারপর আলমারি থেকে আরও কয়েকটা শাড়ি বের করে বিছানার উপর উঠে পাখার সাথে সেটা বেঁধে নেয়। চৈতালি, লাবণ্য, কী হয়েছে? কিসের আওয়াজ হলো? দরজা খোল লাবু, কী হয়েছে? অজয়, কী হয়েছে চৈতি? চৈতালি, দেখো না জামাইবাবু, লাবু অফিস থেকে ফিরে এসে দরজা দিয়েছে, এখনও খুলছে না, আর আমার কথার কোনো উত্তর দিচ্ছে না। মেয়েটা কী হয়েছে জামাইবাবু? কেঁদে ফেলে চৈতালি। অজয়, তুমি চিন্তা করো না, আমি দেখছি। হরি, একবার এদিকে আয়। হরি আর অজয় মিলে দরজাটা ভেঙে ফেলে। দরজা ভেঙে যা দেখে তার জন্য একটুও প্রস্তুত ছিল না। লাবণ্য গলায় কাপড় প্রায় বেঁধেই দিছিল। চৈতি, লাবু, অজয়, এটা কী করছিস তুই? কেন করছিস? অজয়, চৈতালি আর হরি মিলে লাবণ্যকে নামিয়ে আনে। লাবণ্য বিছানায় বসে অসহায়ের মতো চিৎকার করে কাঁদতে থাকে। সেটা দেখে চৈতি লাবণ্যর মাথাটা নিজের বুকে চেপে ধরে। চৈতি, কী হয়েছে লাবু? এটা কী করতে যাচ্ছিলি তুই? লাবণ্য, আমার জীবন শেষ হয়ে গেছে মণিমা। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি তোমাদের মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিছি। অজয়, কী হয়েছে লাবণ্য? তুমি সিঁদুর পড়েছো কেন? লাবণ্য অজয়ের প্রশ্নে কোনো উত্তর দিতে পারে না, চুপ করে বসে কাঁদতে থাকে। চৈতালি, জামাইবাবু, তোমরা বাইরে যাও, আমি দেখছি। অজয় আর হরি বাইরে গেলে চৈতালি ফোন করে নীলাকে সব ঘটনা বলে আর ডেকে পাঠায়। নীলা এখন অফিসে থাকে। সৈয়দের থেকে ছুটি ম্যানেজ করে আধ ঘন্টার মধ্যে উত্তরপাড়ায় পৌঁছায় লাবণ্যর বাড়ি। নীলা, লাবণ্য, কী হয়েছে? কেন এরকম করতে চাচ্ছিলি তুই? চৈতালি, লাবু, সবটা খুলে বল আমাদের, নাহলে আমরা কীভাবে বুঝবো তোর সমস্যা? বল না মা। লাবণ্য, মণিমা পরশু রাতে। লাবণ্য, পরশু রাত থেকে আজকে দুপুরের মধ্যে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বল ওদের দুজনকে। লীনা, এসব কী বলছিস তুই স্যার? এইসব? চৈতালি, কিছু হয়ে গেল আর তুই আমাদের বললি না? নীলা, তুই এই জন্য নিজেকে শেষ করে দিচ্ছিলি? তোর তো কোনো অন্যায় নেই, অন্যায়টা তো স্যার করেছেন, আর সেই জন্য তুই, এটা তো তোর মতো মেয়ের থেকে আশা করিনি লাবু।
লাবণ্য, এখন কি করব আমি নীলাদি? নীলা, শোন তাহলে। নীলা লাবণ্যকে কিছু একটা বলে, যার জন্য লাবণ্য আর চৈতালি দুজনে মুখে হাসি ফুটে ওঠে। আজ অফিসে তুলকালাম চলছে, অফিস আওয়ারে হয়ে গেছে, তবুও সৌহৃদের পিএ ব্যানার্জি আসছে না। সেই নিয়ে সৌহৃদের চটে আছে। সৌহৃদ, কী ভেবেছেনটা কি? মিস লাবণ্য, এত দেরি হয়ে গেলেও তবুও এলেন না? এটা অফিস, এখানে নিয়ম শৃঙ্খলা মেনে সব কিছু করতে হয়। উনি যদি 10 মিনিটের মধ্যে না আসেন, তাহলে আমি ওনাকে অফিস থেকে বের করে দেবো। তার আর কোনো দরকার হবে না স্যার, আমি নিজেই রিজাইন করছি। লাবণ্য অফিসে ঢুকতে ঢুকতে কথাটি বলে। সৌহৃদ সহ অফিসের সব কর্মচারী তো লাবণ্যকে তো দেখে অবাক, শুধু নীলা ছাড়া। কারণ অবশ্য আজ লাল রঙের একটা শাড়ি, শাখা পরা, সিঁদুর গয়না পরে অফিসে এসেছে। সৌদার চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। সৌদা, আমার কেবিনে আসুন বলে গটগট করে নিজের কেবিনে চলে যায়। আর লাবণ্য নীলার দিকে তাকিয়ে মুচকি হেসে সৌদার পিছন পিছন যায়। সৌদ, এসবের মানে কি মিস লাবণ্য সেন? লাবণ্য, আপনি একটু ভুল করলেন, ওটা লাবণ্য সেন নয়, মিসেস লাবণ্য ব্যানার্জি হবে। সৌদা, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন লাবণ্য। লাবণ্য, আমার অত কথা বলার সময় নেই, আমি রেজিগনেশন লেটার দিতে এসেছিলাম, এই নিন। আমার অনেক কাজ, এবার আমাকে শ্বশুরবাড়ি যেতে হবে। শুধু মানেটা কি? আপনি কি এই গেটআপে মায়ের সঙ্গে দেখা করতে যাবেন? লাবণ্য, দেখা করতে যাব কে বলেছে? আমি তো ওখানে থাকার জন্য যাব, আর শ্বশুরবাড়ি তো নতুন বউ এরকমই সেজে যায়। সৌদ, মানে? লাবণ্য, মানে আবার কি? মেয়েরা তো বিয়ের পর শ্বশুরবাড়িতে থাকে, আমিও যাব। সৌদ, দেখুন আমি কিন্তু এই বিয়ে মানি না। লাবণ্য, আপনি না মানলে কি আর মানলেই কি? আমি তো কাগজে কলমে 1 বছর জন্য আপনার বউ, হোয়াট এভার। আপনি কি যাবেন আমার সঙ্গে শ্বশুরবাড়িতে? থাক, আপনাকে যেতে হবে না, আমি একাই গিয়ে মাকে সব বলি। সৌহার্দ্য, আমার গাড়ি গিয়ে তে বসুন, আমি আসছি। মনে মনে এই মেয়েটা একদিনের মধ্যে এরকম ডেঞ্জারাস হয়ে গেল কিভাবে? লাবণ্য কেবিন থেকে বেরিয়ে নীলাকে কাজ হয়েছে বলে ইশারা করে চলে যায়। গিয়ে সৌহৃদের গাড়িতে উঠে বসে। এত কিছু হয়ে গেল বাবু, আর তুই আমাকে কিচ্ছু বললি না? আর লাবণ্য, তুই তো আমাকে একবার বলতে পারতিস। এই হলো সৌহৃদের মা প্রতিমা ব্যানার্জি। শুধু রাতের কথাটা বাদে ওরা সব বলে দিল। আর বলে দিল ওরা ভালোবেসে বিয়ে করছে। লাবণ্য, তোমার ছেলেই আমাকে বারণ করেছিল কাকিমা, তবু আমি জোর করে এখানে চলে এসেছি। প্রতিমা, একদম ঠিক করছিস। আর এখন থেকে কাকিমা নয়, আমাকে মা ডাকবি। এখন যা তো গিয়ে দরজার কাছে দুজনে দাঁড়া, আমি বরণ করে তোদের আমার ঘরে নিয়ে আসি। এই সুকন্যা ঠাকুরঘর থেকে আমার বরণ ডালটা নিয়ে আয় তো। আর মালতী, তুই দুধে আলতার থালা রেডি কর, আর গ্যাসে দুধ গরম করতে দে। আমার বাড়ির লক্ষ্মীকে আমি নিজে হাতে বরণ করে ঘরে তুলব। বিকালবেলা সৌহৃদ্য দেখলো কিছু লোক তার বেডরুমে ঢুকছে। সৌহৃদ্য, একে একে আপনারা কারা? আমার রুমে ঢুকছেন কেন? প্রতিমা, ওরা তোর ঘরটা সাজাতে এসেছে। সৌহৃদ্য, মানে আমার ঘর হঠাৎ সাজাতে যাবে কেন? প্রতিমা, আজ তোদের ফুলসজ্জা। সৌহৃদ্য, কি? না, এটা হবে না, আমি এই বিয়ে মানি না। প্রতিমা, বাহ, ভালোবেসে বিয়ে করে আবার বলছে বিয়ে মানে না। নিশ্চয় মেয়েটার সাথে ঝগড়া করেছিস, সে তোরা বুঝে নেই, আমি গেলাম। সৌদে, মা শোনো। একটা দুধে আলতা রঙের শাড়ি আর ফুলের সাজ পরে ফুলসজ্জার ঠিক মাঝখানে হাঁটু মুড়ে বসে আসছে লাবণ্য। কিছুক্ষণ পর সৌহৃদের রুমে প্রবেশ করে। সৌহৃদ, আপনার জন্য আমার পাশের রুমটা গোছানো আছে, ওই রুমে চলে যান। সকাল 7টা বাজার আগে চলে আসবেন আমার এই রুমে, যাতে মা কিছু বুঝতে না পারে। লাবণ্য বাধ্যমের মতো বেরিয়ে গেল। সৌহৃদের কিছুটা খটকা লাগলো। যে মেয়ে সকাল থেকে ওকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, সে ওর একটা কথায় বেরিয়ে গেল ঘর থেকে। আর কিছু না ভেবে সৌহৃদের দরজা লক করে এসে বিছানায় বসে। যেই মাত্র বিছানায় শরীর এলিয়ে দিতে যাবে, তখনই দরজায় টোকা পড়ে। একরাশ বিরক্তি নিয়ে দরজা খুলে দেখে ওর মা প্রতিমা দেখি রাগি চোখে ওর দিকে তাকিয়ে আছে, আর পিছনে লাবণ্য মুচকি মুচকি হাসছে। প্রতিমা, নিজের বিয়ে করা বউকে ফুলসজ্জার ঘর থেকে কে বের করে দেয় বাবু? তুমি কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছো। আমি কিন্তু এবার তোমার বাবাকে খবর দেবো। সৌদ, সরি মা, আর হবে না। প্রতিমা, মনে থাকে যেন। লাবণ্য, তুই ঘরে যা। লাবণ্য, না মা, আমি ঘরে গেলে তুমি চলে যাওয়ার পর উনি আমাকে বকবেন। প্রতিমা, ও কিছু বলবে না, আর যদি বলে তাহলে আমাকে বলবি, ওর ব্যবস্থা আমি করে নেব। প্রতিমা চলে যায়। লাবণ্য একটা বিশ্বজয় হাসি দিয়ে ঘরে ঢুকে। সৌদ, আপনি কিন্তু এবার। লাবণ্য, মা। সৌদ লাবণ্যের মুখটা চেপে ধরে। সৌদ, যান গিয়ে শুয়ে পড়ুন বিছানায় বলে সৌদ বিছানা থেকে বালিজার চাদরটা নিয়ে নেয়। লাবণ্য, আপনি কোথায় যাচ্ছেন? সৌদ, আপনি কি ভেবেছেন আপনার সঙ্গে এক বিছানায় আমি থাকবো? ইম্পসিবল। লাবণ্য, সেদিন রাত্রে তো এক বিছানায় ছিলেন। সৌদ, বারবার এটা বলে ব্ল্যাকমেল করবেন না, ওই ভুলের মাসুলটা আমাকে 1 বছর ধরে সহ্য করতে হবে। ডিসগাস্টিং। লাবণ্য একটা রহস্যময় হাসি দিয়ে সমস্ত ফুলের গহনা খুলে রেখে শুয়ে পড়ে বিছানায়। আর ভাবতে থেকে অফিসে যার ভয়ে সবাই তটস্থ হয়ে থেকে সে আবার ঘরে তার বাবা মাকে জমের মতো ভয় করে। ও তো ওর হাতিয়ার পেয়ে গেছে, এই ভয় পাওয়াকে কাজে লাগিয়ে সৌহৃদকে সায়স্তা করবে। আজ লাবণ্য খুব সকাল সকাল উঠে পড়েছে। উঠে স্নান সেরে পুজো করে তারপর রান্নাঘরে এসে সবার জন্য ব্রেকফাস্ট বানায়। সুকন্যা, এ কি ছোটো ম্যাডাম, আপনি রান্নাঘরে কেন? ছোটো সাহেব জানতে পারলে আমাদের কাজ
থেকে বের করে দেবেন। লাবণ্য, কিছু বলবে না তোমাদের ছোট সাহেব, তোমরা আমাকে একটু দেখিয়ে দাও তো কোথায় কী থাকে, ময়দাটা কোথায় আছে। মালতী, ময়দা দিয়ে আপনি কি করবেন ছোট ম্যাডাম? লাবণ্য, প্রথমত মালতী দি, তুমি আমাকে ছোট ম্যাডাম আপনি এইসব বলো না, আমি তোমাদের থেকে অনেক ছোট, আমাকে লাবণ্য বোন বলেই ডাকো। আর দ্বিতীয়ত, ময়দা দিয়ে আমি সবার জন্য লুচি বানাবো। সুগানে, কি লুচি? তাহলে তো ছোটো সাহেব খুব রেগে যাবেন। উনি লুচি খান না, মানে উনি খুব স্বাস্থ্য সচেতন, তাই তেলের তৈরি খাবার খেতে চান না। লাবণ্য, আচ্ছা, আমিও দেখি আজ উনি কীভাবে না খেয়ে অফিস যান। ব্রেকফাস্ট টেবিলে বসে আছে প্রতিমা দেবী আর সৌগত। মালতী লুচি আর তরকারিটা এনে দেয়, ওদের দুজনের প্লেটে দেয়। সৌগত, হোয়াট দা, এটা কি? তোমরা জানো না আমি এসব খাবার পছন্দ করি না, তারপর বানিয়েছ? লাবণ্য, ওনাদের বলে লাভ নেই, আমি বানিয়েছি আজকে ব্রেকফাস্টটা। সৌদ, মালতিদি আমার জন্য বাটার টোস্ট নিয়ে এসো। লাবণ্য, বাটার টোস্ট নেই বাড়িতে। সৌদ, তাহলে মালতিদি আমার জন্য স্যান্ডউইচ আনো। লাবণ্য, পাউরুটি নেই। সৌদ, মালতিদি চিকেন স্যুপ আনো। লাবণ্য, চিকেন নেই। সৌদ, ভেজ স্যুপ। লাবণ্য, শাক সবজিও নেই। সৌদ, মা আমি অফিসে বেরোচ্ছি, ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেবো। লাবণ্য, এই দাঁড়ান, আপনি না খেয়ে কোথাও যাবেন না। সৌদ, মা আসছি। সৌদ বেরিয়ে যেতে গেলে লাবণ্য নিজের শাড়ির আঁচলটা কোমরে গুজে সৌদের সামনে এসে দাঁড়ায়। সৌদ, কী চাই? লাবণ্য, আপনি যদি না খেয়ে বাইরে বেরোন তাহলে আপনি আমার সাথে সেদিন রাতে কী করেছিলেন সব বলে দিব মাকে। সৌদ, ভয় দেখাচ্ছেন? আমি আপনাকে ভয় পাই না তাই? মা, হ্যাঁ বল। সৌদ, এই চুপ, একদম চুপ, আমি খেয়ে বেরোবো। লাবণ্য, তোমার ছেলে খেয়ে বেরোবে বলছে। প্রতিমা, আয়, মনে মনে এই মেয়েই পারবে আমার ছেলেকে জব্দ করতে। ব্যানার্জি হাউসে আজকে সব মেয়েদের ভিড়, এক একজনের সৌহার্দ্যের কেবিনে ঢুকছে আর বের হচ্ছে। এই সময় লাবণ্য অফিসে ঢুকে সৌহার্দ্যের লাঞ্চ নিয়ে। এত মেয়েদের ভিড় দেখে লাবণ্য সোজা নীলার কাছে যায়। লাবণ্য, এত মেয়েদের ভিড় কেন অফিসে নীলাদি? নীলা, স্যারের পিএইচ ইন্টারভিউ চলছে। লাবণ্য, আমি কালকে রেজিগনেশন লেটার দিয়েছি, এখনও অ্যাপ্রুভও হয়নি, আর আজকে উনি পিএ খুঁজছেন, এবার আমি কি করব? নীলা, শোন তাহলে। নীলার কথা মতো লাবণ্য সৌদের কেবিনে বিনা পারমিশনে ঢুকে পড়ে। সৌদ, আপনি অফিসে কী করছেন আর আমার পারমিশন না? আপনি অফিসে কী করছেন আর আমার পারমিশন না নিয়ে আমার কেবিনে ঢোকার সাহস আপনাকে কে দিল? লাবণ্য, ম্যানেজার বাবু, আপনি সবাইকে একটু বাইরে ওয়েট করতে বলুন, আমার স্যারের সাথে কিছু পার্সোনাল কথা আছে। ম্যানেজার বেরিয়ে যায় কেবিন থেকে। লাবণ্য, আমার রেজিগনেশন লেটারটা কোথায়? সৌদ, হাউ ডিয়ার ইউ, আপনি আমাকে প্রশ্ন করছেন? লাবণ্য, রেজিগনেশন লেটারটা কোথায়? লাবণ্য চিৎকারে সৌদ ভয় পেয়ে যায়। ও ডয়ার থেকে লাবণ্যর আগের দিনে রেজিগনেশন লেটারটা বের করে লাবণ্যকে দেয়। লাবণ্য সেটা ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়। সৌদ, এটা কী করলেন আপনি? লাবণ্য, আপনার পিয়ে আমি, আপনার ওয়াইফ আমি, সো আপনার পাশে কোনো মেয়েকে দেখলে তাকে আমি ঠিক এই লেটারটার মতো কেটে কুচি কুচি কেটে ফেলবো। ম্যানেজার বাবুকে ফোন করে বলুন কোনো ইন্টারভিউ হবে না, আমি কাল থেকে জয়েন করবো। সৌদ, কি গুন্ডি মেরে বাবা। লাবণ্য, কার্তিকদা একটা প্লেট দিয়ে যান। কার্তিক প্লেট দিয়ে গেলে লাবণ্য সৈয়দের লাঞ্চটা সার্ভ করে ওকে দেয়। আর লাবণ্য বাইরে গিয়ে নীলার কাছে যায়। নীলা, কিরে কাজ কেমন চলছে? লাবণ্য, তোমার কথা মতো এগেছি, কিন্তু স্যারের সাথে এরকম ব্যবহার করতে আমার একটুও ভালো লাগছে না। যে মানুষটাকে ভালোবাসি তার সাথে খারাপ আচরণ, আমি একদিনে টায়ার্ড হয়ে গেছি। নীলা, ভালোবাসার মানুষের মনে নিজের জন্য ভালোবাসা তৈরি করতে হলে এতটুকু তো করতে হবে বোন আমার। লাবণ্য, উনি আমাকে ভালোবাসবেন? নীলা, সেটা তো সময় হলে দেখতে পারবি। লাবণ্য, আচ্ছা তাহলে আজকে আমি যাই। নীলা, যাবি কি রে? আজকে তোর জন্য তোর পছন্দের চিংড়ির বড়া এনেছি, সেটা তো তোকে না খাইয়ে আমি যেতে দেবো না। লাবণ্য, চিংড়ির বড়া কই দাও। কিন্তু নীলাদি, তুমি কী করে জানলে আজ আমি আসবো? আমি যদি না আসতাম, নীলা, তোর শ্বশুরবাড়ি চলে যেতাম তোকে খাওয়াতে। আমার বোনটা চিংড়ির বড়া খেতে এত ভালোবাসে, তোকে না খাইয়ে তো আমি খেতামই না। জানিস লাবু, রুমঝুমটোর না ঠিক তোর মতো হয়েছে। চিংড়ির বড়াটা খেতে এত ভালোবাসে। লাবণ্য হাসে। নীলা, নে হা কর। লাবণ্য নীলা লাবণ্য চিংড়ির বড়া খাইয়ে নেয়, আর লাবণ্যকে সেটা খুশি মনে খেতে থাকে। আগের দিনের মতো আজও লাবণ্য সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো করে ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছে। তবে আজ শুধু ব্রেকফাস্ট বানায়নি, লাঞ্চও বানিয়েছে। যেহেতু সৌহার্দ্য সকাল সকাল অফিসে যায়, তাই ওর লাঞ্চ সকাল সকাল রান্না করা হয়। প্রতিমা, এই লাবণ্য, তুইও বসে পড়, তুইও তো বাবুর সঙ্গে অফিসে যাবি। সৌহার্দ্য, ইম্পসিবল, উনি আমার সঙ্গে কোনো অফিসে যাবেন না, উনি বাড়ির অন্য গাড়ি নিয়ে যাক। প্রতিমা, একই জায়গায় যখন যাচ্ছিস তখন দুটো আলাদা গাড়ি যাবি কেন? একসঙ্গে যাবি। গাড়ি ছুটছে তাদের তিলোত্তমার বুক দিয়ে। সৌহার্দ্য ড্রাইভিং সিটে, লাবণ্য ওর পাশের সিটে বসে আছে। আজ লাবণ্য আর শাড়ি পরেনি, আজ একটা গ্রিন কালারের চুড়িদার পরছে। লাবণ্য, আপনি কি আমাকে কখনোই মেনে নেবেন না? লাবণ্যের এরকম প্রশ্নে সৌহার্দ্য একটু অবাক হয়। সৌহার্দ্য, দেখুন লাবণ্য, আপনাকে আমার কিছু বলার আছে। আমি রীতাভরিকে ভালোবাসি। আপনার সাথে আমার বিয়ে না হলে আমরা এই বছর বিয়ে করতাম, কিন্তু এত কিছু হয়ে গেল, তাই ঠিক করছি পরের বছর আপনার সাথে আমার কন্ট্রাক্টটা শেষ হলে রীতাকে বিয়ে করব। লাবণ্য, মা জানে? সৌহার্দ্য,
নর্থ বেঙ্গল থেকে ফিরে জানাবো ভেবেছিলাম, কিন্তু লাবণ্য, আমাকে এই সামনের মোড়টাতে একটু নামিয়ে দিবেন? সৌদ, অফিসে যাবেন না? লাবণ্য, একটা ছোট্ট কাজ আছে, কাজটা সেরে অফিসে পৌঁছাবো। সৌদ, আচ্ছা, আপনি কাজটা করে আসুন, আমি অপেক্ষা করছি। লাবণ্য গাড়ি থেকে নেমে সামনে মেডিসিন শপে যায়, ওখান থেকে কিছু কেনে, তারপর বিল পে করে এসে আবার গাড়িতে বসে, তারপর ওরা অফিসে পৌঁছায়। যে যার মতো অফিসের কাজে ব্যস্ত হয়ে যায়। এভাবে চলতে থেকে কেটে যায় 6টা মাস। এখন লাবণ্য আর সৈয়দের সম্পর্কের যথেষ্ট ভালো হয়েছে আগের থেকে। দুজন দুজনের সাথে সব কথা শেয়ার করে। তবে স্ত্রী হিসেবে সৌহার্দ্য এখনও লাবণ্যকে মেনে নিতে পারেনি। বন্ধু হিসেবে এগিয়ে চলছে দুজনের সম্পর্কটা। একদিন রাত 12টা বেজে যায়, তবুও সৌহার্দ্য বাড়ি ফেরে না। সেই চিন্তায় লাবণ্য না খেয়ে ড্রয়িং রুমের সোফায় বসে সৌহার্দ্যের জন্য ওয়েট করতে থাকে। একটা সময় লাবণ্য চোখ লেগে যায়। ঠিক তখনই গাড়ির আওয়াজ পেয়ে লাবণ্য দরজা খুলে দেয়। সৌহার্দ্যকে টলতে টলতে ঢোকে। লাবণ্য, আপনি ড্রিঙ্ক করছেন? সৌহার্দ্য কোনো উত্তর না দিয়ে নিজের রুমে চলে যায়। লাবণ্য পিছন পিছন ঘরে যায়। লাবণ্য, স্যার কী হয়েছে আপনার? সৌদ, জানো লাবণ্য, আজ বিয়ে করে নিয়েছে। ও কী করে করলো এটা? ও কি আমায় কোনোদিনও একটু ভালোবাসেন? লাবণ্য, আপনার বিশ্রামের প্রয়োজন স্যার, আমি একটু ঘুমিয়ে পড়ুন। সৌদের কষ্টে লাবণ্যকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে লাবণ্য শাড়িতে বমি করে দেয়। সৌদ, সরি লাবু, তুমি চেঞ্জ করে আসো। সৌদ বিছানায় গিয়ে বসে। বমিটা করে যেন আগের থেকে একটু স্বাভাবিক হয়। আর লাবণ্য চেঞ্জ করতে ওয়াশরুমে চলে যায়। গিয়ে একটা ফ্রেশ হয়ে নেয়। তারপর বমি করা শাড়িটা একটা বালতিতে রেখে ওয়াশিং মেশিনে দেবে বলে, কিন্তু তারপর পড়ে যায় মহাবিপদে, যে ওয়াশরুমে শুকনো শাড়ি নিয়ে যেতে ভুলে গেছে। লাবণ্য, শুনছেন? সদা, কিছু বলছো? লাবণ্য, আমি শাড়িটা নিতে ভুলে গেছি, আপনি প্লিজ আলমারি থেকে একটা শাড়ি বের করে আমাকে দিয়ে যান। সৌদা আলমারি থেকে লাবণ্য একটা শাড়ি বের করে ওকে দিতে যায়। লাবণ্য ওয়াশরুমে গেটটা একটু ফাঁক করে সৈয়দের হাত থেকে কাপড়টা নেয়, কিন্তু ওয়াশরুমে সাবানের ফেনায় পা পিছলে পড়ে যায়। তখনই সৈয়দের হাত ধরে থাকায় সৈয়দের ভিতরে এসে লাবণ্যের উপর পড়ে যায়। কিন্তু ঘটনা আচমকা হলো, সৈয়দের নিজের হাতটা লাবণ্যর মাথার নিচে রেখে দিয়ে লাবণ্যকে রক্ষা করে। একে অপরের দিচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর লাবণ্য খেয়াল করে ও শুধু একটা তোয়ালে পড়েছে। সৌহার্দ্য সেদিকে নজর দিয়েও লাবণ্যর উপর থেকে উঠে, কিন্তু শাওয়ারের ট্যাপে হাত থেকে শাওয়ারটা অন হয়ে যায় এবং দুজনে ভিজে যায়। সৌহার্দ্যের হাত যখন লাবণ্যর কোমর জড়িয়েছে, লাবণ্য যেন সৌহার্দ্যের প্রতিটা স্পর্শে শিউরে উঠছে। ভালোবাসার মানুষটিকে এত কাছে থেকে পেয়েও যে নিজের মধ্যে নেই আর। কিছুক্ষণের পর সৌহার্দ্যের হুঁশ ফিরে, দেখে সে শাড়িটাও লাবণ্যের জন্য এসেছে, সেটাও ভিজে গেছে। তাই সে শাওয়ারটা অফ করে দেয়। সে লাবণ্যকে এই অবস্থায় দেখে অপ্রস্তুত হয়ে ঘুরে দাঁড়ায়। সৌহার্দ্য, তোমার কোথাও লাগেনি তো? লাবণ্য যেন এখন একটা ঘড়ির মধ্যে আছে। সৌহার্দ্য, মাথাটা মুছে নাও, ঠান্ডা লেগে যাবে, আমি একটা শুকনো কাপড় দিচ্ছি বলে সৌহার্দ্য ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। আর লাবণ্য এক দৃষ্টিতে আনমনে ওর দিকে তাকিয়ে থাকে। রাত 2টো, ব্যালকনি রেলিং ধরে দাঁড়িয়েছে লাবণ্য আর সৌহার্দ্য। লাবণ্য, ও আপনার সাথে এরকম করলো কেন, আপনি জানতে চাননি? সৌহার্দ্য, চেয়েছিলাম। ও বলল ওনাকে আমাকে ভালোই বাসেনি, ও শুধু আমার টাকাকে ভালোবাসেছে, আর আজ আমার থেকে বেশি টাকাওয়ালাকে পেয়েছে, তাই তাকে বিয়ে করবে। আর রিসেপশনের পরের দিন নাকি ওরা ইউরোপে চলে যাবে। লাবণ্য, ছি, এরকম মানসিকতার মেয়ে আছে? কেউ কেউ সত্যিকারে ভালোবাসা চেয়েও পাচ্ছে না, আর ও পেয়েও চাইল না, পরে বুঝতে পারবে কী ভুল করলো। সৌদ, সবাই আমার নিয়তি, আমি যে তোমার সাথে খুব বড় অন্যায় করছি তার শাস্তি পাচ্ছি। লাবণ্য সৈয়দের হাত দুটো ধরে। লাবণ্য, আপনি আমার সাথে অন্যায় করলেও সেই অন্যায় ফলস্বরূপ আমাকে স্ত্রীর স্বীকৃতি দিয়েছেন, তাই সেদিন রাতের কথা আমি আর মনে করতে চাই না, আপনি ভুলে যান স্যার। সৌদ, তোমার মতো একজন বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আচ্ছা লাবণ্য, আর 6 মাস পর তো আমরা আলাদা হয়ে যাব, তখন তুমি আমার বন্ধু হয়ে থাকবে তো? গলার মধ্যে দলা পাকিয়ে আসা কান্নাটা লাবণ্য হজম করে নেয়। এই কথাটার ভাবলে যে লাবণ্যর খুব কষ্ট হয়। 1 বছরের মধ্যে 6টা মাস যেন খুব তাড়াতাড়ি কেটে গেল মনে হচ্ছে লাবণ্য। সৌহার্দ্য, লাবণ্য, আজীবন থাকবো মনে মনে আমি যে আপনাকে ভালোবাসি স্যার, আপনাকে ভুলে থাকা লাবণ্যর পক্ষে সম্ভব নয়। ইউ আর মাই হ্যাপিনেস, ইউ আর মাই এভরিথিং স্যার, আই লাভ ইউ লট। প্রতিদিনের মতো আবার লাবণ্য আর সৌহার্দ্য অফিসে যায়। অফিসে কেউ জানে না ওদের বিয়ের ব্যাপারটা, শুধু নীলা ছাড়া। সৌহার্দ্য, আমার কেবিনে এসো ফোনে। লাবণ্য সৌহার্দ্যের কেবিনের দিকে পা বাড়ায়। লাবণ্য, মে আই কামিং স্যার? সৌহার্দ্য, তোমাকে কতবার বলছি আমার কেবিনে এলে পারমিশন নিতে হবে না? লাবণ্য, এটা অফিস, আমাদের কাজের জায়গা, এখানে আপনি আমার স্যার আর আমি আপনার পিএ। সৌহার্দ্য, ভালোই তো কথা শিখছো দেখছি। লাবণ্য, ভালো কথা না শিখলে কি আপনার এত কাছাকাছি যেতে পারতাম? সৌহার্দ্য, মানে কিছু না, আপনি বলুন কেন ডেকেছেন? সৌহার্দ্য, লাঞ্চ টাইমে একটা মিটিং আছে, আমি অফিসের স্টাফদের দিয়ে তুমি সবাইকে জানিয়ে দাও, 2 PM। লাবণ্য, ওকে স্যার। ঘড়িতে বাজে এখন 1:45। এইমাত্র সৌহার্দ্যের কেবিন থেকে লাঞ্চ সেরে এসে
ফোনে মণিমার সাথে কথা বলতে ব্যস্ত লাবণ্য। চৈতালি, কী রে লাবু, মণিমাকে তো দেখছি একদম ভুলে গেছিস। লাবণ্য, তোমাকে কি করে ভুলি বলো তো মণিমা, তুমি তো আছো আমার রক্তে মিশে। চৈতালি, হ্যাঁ রে, জামাই তোকে মেনে নিয়েছে তো। লাবণ্য মনে মনে, কি করে বলি তোমাকে মণিমা, আমার আর ওনার সম্পর্ক 6 মাস, তারপর আমরা চিরদিনের মতো আলাদা। চৈতালি, লাবু শুনতে পাচ্ছিস? লাবণ্য, হ্যাঁ মণিমা, উনি আমাকে মেনে নিয়েছেন। চৈতালি, যাক বাবা, এতদিন এটাই নিয়ে চিন্তা ছিল, তা একটা দিন আয় না জামাইকে নিয়ে। লাবণ্য, হ্যাঁ যাবো। বাবা কোথায়? চৈতালি, তোর বাবা এই খেয়ে শুতে গেল। লাবণ্য, আচ্ছা ঠিক আছে, এখন রাখি, একটা মিটিংয়ে আছি। সদ্য, আপনার নিশ্চয়ই এটা জানতে উৎসুক হয়ে আছেন যে হঠাৎ কেন মিটিং ডাকলাম। হ্যাঁ স্যার, হঠাৎ এই মিটিংটা মানে সৌদ, সিঙ্গাপুরের একটা বড় কোম্পানি আমাদের সাথে ডিল করতে চায়, তার জন্য আমাদের সিঙ্গাপুর যেতে হবে 4 মাসের জন্য। আসলে ওরা আমাদের কাজ দেখতে চায়, ওদের সত্ত্বেও 4 মাসের মধ্যে ওই কনস্ট্রাকশনের কাজটা ফিনিশ করতে হবে। স্যার, আমরা যদি সবাই চলে যাই তাহলে অফিসের কাজ কে সামলাবে? সৌদ, রাইট। তাই আমি কয়েকজনের নামের লিস্ট তৈরি করছি যারা আমার সঙ্গে সিঙ্গাপুর যাবেন, আর যাদের নাম থাকবে না তারা আমার অবর্তমানে আমার অফিস সামলাবে। মিস লাবণ্য, এই নিন লিস্টটা, ওদেরকে জানিয়ে দিন। লাবণ্য, ইয়েস স্যার। লাবণ্য লিস্টটা হাতে নিয়ে পড়তে শুরু করে। লাবণ্য, মিস্টার জয়ন্ত বসাক, মিস্টার সৌমি, মিস জিনিয়া চ্যাটার্জি, মিস্টার রজনীকান্ত সেনগুপ্ত, মিসেস মালতী সিনহা, সুদীপ্ত রায়, দীনেশ সিনহা, অভিষেক রায়চৌধুরী, আপনারা সিঙ্গাপুর যাচ্ছেন স্যারের সাথে। আর মিসেস নীলাশা দত্ত, রিতেশ বসু, অপূর্ব চ্যাটার্জি, আফতাব হোসেন, তানিয়া সিংহ রায়, শেখ শাকিল, রিনিতা সেন, রূপন্য সামন্ত, আপনারা এখানেই থাকবেন। সৌদ, মিসেস নীলাশা দত্ত। নীলা, ইয়েস স্যার। সৌদ, আপনি যেহেতু বাকিদের থেকে আগে কাজে জয়েন করছেন তাই আপনি সব দেখে শুনে নেবেন। আই হোপ আপনি পারবেন। নীলা, আই উইল ট্রাই টু ডু মাই বেস্ট। সৌদ, থ্যাংক ইউ। তাহলে গাইস, আমরা পরশু সন্ধ্যায় ফ্লাইটে যাচ্ছি, মিটিং ইজ ওভার। স্যার আসবো? সৌদ, আসুন মিস লাবণ্য, যেন মিসেস লাবণ্য ব্যানার্জি। লাবণ্য, স্যার আমি তো সৌদ, ওই লিস্টে আপনার নাম খুঁজে পাননি তাই তো? লাবণ্য, আমি তাহলে? সৌদ, আপনি যাচ্ছেন না মিসেস ব্যানার্জি। লাবণ্য, কি? আমি তো আপনার পিএ। সৌদ, সিঙ্গাপুরে আমার পিএ হিসেবে যাচ্ছেন মিস চ্যাটার্জি। লাবণ্য, জিনিয়া? ও ঠিক আছে, আসছি। লাবণ্য বেরিয়ে যায়। সৌদ, তুমি যে জিনিয়াকে নিয়ে এই কমাস ধরে জেলাস সেটা আমি লক্ষ্য করছি মিসেস ব্যানার্জি, তাই তোমাকে রাগানোর সুযোগটা আর হাতছাড়া করলাম না। আগে আগে দেখো হোতা হে ক্যা। রুমের ব্যালকনিতে রেলিং ধরে দাঁড়িয়ে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে লাবণ্য, আর মাঝে মাঝে হেসকে তুলছে। লাবণ্যর ফেভারিট ফুচকা। লাবণ্য ঘুরে দেখে সৌগত ফুচকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ঘরে। লাবণ্য সৈয়দের দেখে রেখে না দেখার ভান করে আবার ব্যালকনিতে গিয়ে ঘুরে দাঁড়ায়। সৌদ, চটপটে চলে আসো, নাহলে ফুচকাগুলো সব নরম হয়ে যাবে। লাবণ্য, আমি ফুচকা খাবো না। সৌদ মুখ টিপে একটু হেসে ফুচকার প্লেটটা নিয়ে ব্যালকনিতে গিয়ে যায়, গিয়ে টেবিলে প্লেটটা রেখে লাবণ্যর পাশে দাঁড়ায়। সৌদ, লাবণ্য ম্যাডাম কি রাগ করেছেন আমার ওপর? লাবণ্য, না। সৌদ, তাহলে কি তার অফিসের বস সৌহদ্দ ব্যানার্জির উপর রাগ করছেন? লাবণ্য কোনো উত্তর দেয় না। সেটা দেখে সৌদ নিজের পকেট থেকে কিছু একটা বের করে লাবণ্যকে দেয়। লাবণ্য ওগুলো খুলে দেখে খুশি হয়ে যায়। লাবণ্য, এগুলো? সৌদ, পাসপোর্ট, সিঙ্গাপুরের ভিসা আর ফ্লাইটের টিকিট। লাবণ্য, কিন্তু আপনি তো বলেছেন। সৌদ লাবণ্যর গলাটা দুহাত দিয়ে জড়িয়ে নেয়। সৌদ, ওটা না বললে তো এই কাঁদুনে লাবণ্য সেনকে আর দেখতে পেতাম না। লাবণ্য, লাবণ্য সেন ব্যানার্জি, আমার কান্না দেখতে আপনার ভালো লাগে? সৌদ, না ম্যাডাম, আসলে আমি দুঃখের শেষে এই আনন্দটাই দেখতে চেয়েছিলাম, কান্নার শেষে হাসি ভরা মুখটাই আমি দেখতেছিলাম। ইস, কি করছো? চোখের অবস্থা। লাবণ্য, এতক্ষণ কেঁদে কেটে আমার মাথা ব্যথা করছে, সব আপনার জন্য। সৌদ, তাই ঠিক আছে। সৌদ ব্যানার্জি যখন মাথা ব্যথার কারণ, এই সৌদ ব্যানার্জি লাবণ্য ম্যাডামের আজ মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে। লাবণ্য, সত্যি? সৌদ, কিন্তু তার আগে ফুচকাগুলোকে শেষ করতে হবে। লাবণ্য, মায়ের জন্য এগরোল এনেছেন? সৌদ, তুমি এটা কোনোবার জিজ্ঞাসা করতে ভুলবে না বলো। মা ফুচকা খায় না, তাই মায়ের জন্য আমি এগরোল এনেছি। লাবণ্য, চলুন তাহলে ফুচকাগুলো খেয়ে নিই। সৌদ ফুচকা বানিয়ে দিচ্ছে, আর লাবণ্য একবার সৌদাকে খাওয়াচ্ছে আর একবার নিজে খাচ্ছে। ফুচকা খেতে খেতে লাবণ্য বলল, লাবণ্য শুনুন না, আমরা তো পরশু চলে যাব, তাই ভাবছি একবার বাবা আর মণিমার সাথে দেখা করে আসবো। লাবণ্য, ঠিক আছে, যাবো কাল অফিস শেষে। লাবণ্য, আর একটা কথা, আমরা চলে গেলে তো মা একা হয়ে যাবে, যদি আমি মণিমাকে এখানে আসতে বলি আপনি কি রাগ করবেন? সৌদ, রাগ করবো। লাবণ্য, তাহলে থাক। সৌদ, শুধু মণিমাকে আনলে তো আপনার বাবা একা হয়ে যাবে, ওনাকেও নিয়ে আসতে আসবেন। লাবণ্য, সত্যি? সৌদ, এবার চলো শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। লাবণ্য সৈয়দের কোলে মাথা রেখে শুয়ে পড়ে, আর সৈয়দের লাবণ্যের চুলে বিলি কেটে দেয়। এক সময় লাবণ্য ঘুমিয়ে পড়ে। লাবণ্য, প্রথম পর্ব।
ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। গাইজ একটু প্লিজ সাপোর্ট করো, ভিউটা অনেক কম। আবার বলছি একটু সাপোর্ট করো।